একটা কথা বলি একদম গোড়াতেই, যে দেখুন ভোট 2026, সেখানে টিম কি? এক নম্বর টিম হচ্ছে গিয়ে অবশ্যই তৃণমূল কংগ্রেস, যারা সরকারে রয়েছে, এবং বাইনারির মতন ঠিক তার উল্টো দিকে রয়েছে বিজেপি। একটা সিট পেয়েছে ওই পাহাড়ি একটি দল এবং একটি আপনার ওই নওশাদ সিদ্দিকী। এছাড়া বাম বা কংগ্রেসের কোনো জায়গা নেই। তাহলে কি আবার বাইনারি হবে? প্রশ্ন থাকতেই পারে স্বাভাবিকভাবে। এবং এই প্রশ্নের জায়গা থেকে একটি ব্যাপার কিন্তু আমি একেবারেই বলছি, যে কেউ ভোটে হারবার জন্য লড়াই করে না। সেটা বিজেপিও না, বা সিপিএমও একটাও সিট পাবে না, বা কংগ্রেস শূন্য হাতে আবার ফিরবে, এই ভাবনা নিয়ে তো কেউ লড়ছে না। প্রত্যেকে জেতবার জন্য লড়ছে। কিন্তু অ্যাজ অন ডেট, আজ মঙ্গলবার সকালবেলা যেটা বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে যে গতকাল ফের কিছু ঘটনা ঘটে গেছে, ফের কিছু নতুন নতুন তথ্য পাওয়া গেছে। আমি এনকের মতন একেবারে কে কোন আসনে কি করেছে এটা বলবো না, কিন্তু কে কোথায় দাঁড়িয়ে রয়েছে সেটা আমি বলবো। মানে অবস্থান, অর্থাৎ একটা দিকের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মুখ, সঙ্গে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন তার সেনাপতি। ইজ এ ভেরি স্ট্রং টিম বলা যেতে পারে, মানে সচিন সৌরভের ওপেনিং করার মতন আর কি। দ্বিতীয়টি শুভেন্দু অধিকারী, আপাতত ধরে নিতে হবে যে অমিত শাহর খাতিরের লোক। সে একটা দিকে মুখ, মুখ অবশ্য আরো আছে, শ্রমিক ভট্টাচার্য নিজেও তো এখন অনেক কথা বলছেন। মুখ আছে দিলীপ ঘোষ, তিনিও ভোটে দাঁড়াবার জন্য আজকেই একটা পত্রিকায় দেখছিলাম যে কোথায় লেখা রয়েছে, গতকাল নাকি তিনি বলেছেন যে তিনি দল বললেই ভোটে দাঁড়াবেন, দল না বললে কি করবেন, তাহলে তো তার কেরিয়ারই শেষ হয়ে যাবে। এরকম ধরনের নানান রকম কথা বিজেপির তরফ থেকে। কিন্তু সিপিএম খুব ইন্টারেস্টিং একটা গেম খেলছে। ইতিমধ্যেই পরিষ্কার দিল্লি থেকে কোনো বার্তা এসছে, বেণুগোপালের তরফ থেকে হোক বা যে কোনো দিক থেকে হোক, যে কোন রকম মিউচুয়াল নয় সিপিএম এর সঙ্গে। সিপিএম এর সঙ্গে থাকার জন্য কংগ্রেস একটি সিটও পায়নি, কাজে সিপিএম এর সঙ্গে তাদের জোট হচ্ছে না। অর্থাৎ চার চারটি দল নিয়ে কিন্তু লড়াই, এবং এই লড়াইটাই হচ্ছে গিয়ে আজকে প্রশ্নের পাঁচ। স্বাগতম, নমস্কার, আসসালাম আলাইকুম। এই যে ভোটের লড়াই, তা নিয়ে দেখছি যে আজকাল কতগুলো ইউটিউবার, তাদেরকে জন্মে দেখিনি, দিল্লির হবে, হিন্দিতে বলছে বলছে কথা, তারা সব বিজেপিকে জিতিয়ে দিয়েছে মানে কি 158টা কেউ বলছে, কেউ 162টা বলছে। এবং সেটাও বড় কথা নয়, সরকারি চ্যানেল পর্যন্ত বলছে, তাদের সরকারি চ্যানেল, মানে কিরকম এরা হয়েছে সেটাই আমি মাঝে মাঝে ভাবি। সেখান থেকেও 178 না 180 এরকম একটা সিট শো করছে বিজেপির পক্ষে। যার যুক্তির জায়গা থেকে অন্তত যারা বিশেষজ্ঞ, আমাদের জয়ন্ত ঘোষাল থেকে শুরু করে যারা যারা আছেন, তারা কিন্তু বেশ দমদার ভাবে, প্রসূন আচার্য ইত্যাদি ইত্যাদি, তারা তাদের ইউটিউবে কিন্তু দাপটে বলছেন যে না না, ও যা আবার হচ্ছে। এমনকি এমন কিছু ইউটিউবার রয়েছেন সারা ভারতে, যারা বলেছেন বিহার অব্দি যা খেলার খেলে নিয়েছো, আর খেলার তোমাদের জায়গা নেই, কাজে তোমাদের অস্তমিত সূর্য। এখন ব্যাপারটা হচ্ছে যে কোথায় দাঁড়ালো, কি হলো, কি দাঁড়াচ্ছে। একদম প্রথমেই তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারেই বলি যে এই দিন 15 আগেও দলের মুখ বা দৌড়ঝাঁপের জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে যিনি দৌড়াচ্ছিলেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং একের পর এক সভা করেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। প্রচন্ড ভিড় হয়েছে। আমি একবারও বলছি না, দাবি করছি না যে ভিড় হওয়া মানেই ভোট, তাহলে তো নরেন্দ্র মোদীর ভিড় হওয়া জায়গাতেও ভোট হতে পারতো, গতবারে যেভাবে ভোট মানে ভিড় হয়েছিল। কিন্তু অভিষেকের জায়গায় একটি প্রশ্নই থাকে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দলের মন্ত্রী নন, তিনি জেনারেল সেক্রেটারি সর্বভারতীয় স্তরে এবং একজন সাংসদ মাত্র। তো তাকে দেখবার জন্য এত ভিড় কিসে? তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র বলে? সেটা তো হয় না, সেরকম তো শোনা যায়নি কোনোদিন, বা আগে কোনোদিন দেখা যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার টোটাল টিম অভিষেক, সঙ্গে আইপ্যাকের জৈন রয়েছে। এই যে একটা টোটাল টিম, তারা সারা বছর ধরে কাজ করেছে।
মানে 2021-এ যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে এসছেন তার পরের দিন থেকেই তারা ফিল্ডে নেমে গেছে। কারণ এটা তো সত্যি, কে এলো কে গেলটা পরের কথা। এবং প্রশান্ত কিশোর চলে গেছে মানে তার দল জিপ বের করে বসে গেছে তেমন না। সারা বছর ধরে তাদেরকে কাজ করানো হয়েছে এবং তাদের বিরাট ইউনিট প্রতিটি অলিতে গলিতে গিয়ে খবর নিয়েছে। যারা লোকাল ধরুন জেলা পরিষদের লোক বা জেলা ওই পঞ্চায়েতের যারা নেতা টেতা রয়েছেন, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি ফাইল তৈরি রয়েছে কম্পিউটারে। তারা কতটা কাজ করছে, কতটা ফ্লপ করছে, কতটা ফেলিওরিটি হচ্ছে, প্রত্যেকটা জিনিস অভিষেকের অফিসে রয়েছে কামাত স্ট্রিটে। ফলে তার পক্ষে কাজটা অনেক ইজিয়ার। কারণ এই ঘটনাটা কিন্তু একসময় সিপিএম করতো। সিপিএম এর যেটা ব্যাপার ছিল যে সিপিএম কে বলা হতো যে তুমি ভোটে দাঁড়াও, যা খুশি করো, বাকি আমরা বুঝে নেব, তোমার বোঝার কোনো ব্যাপার নেই। এইটা সিপিএম এর কিন্তু ছিল। যার জন্য একটা রেজিমেন্টেড পার্টি হিসেবে সিপিএম যেমন, তেমন রেজিমেন্টেড পার্টি কিন্তু বিজেপিও বটে। বিজেপির দিকেও কিন্তু আরএসএস যা করার করে নেবে, তোমাদের কিছু করতে হবে না, আমরা বুঝে নেবো, গোছের একটা ব্যাপার তো ছিল। সেইটা কিন্তু আপনাদেরকে বলি যে আপনারা অনেকেই ভাববেন যে এটা কি কথা বলছে, এখন কিন্তু তৃণমূল কংগ্রেসও একটা রেজিমেন্টেড পার্টি এবং রেজিমেন্টেশন আছে বলেই দুমদারেক্কা মন্তব্য করতে চাইছেন না কেউ। বারণ করা হয়েছে যে তুমি কোনো কথা বলবে না, এবং একটা টিম তৈরি করা হয়েছে যারা বিভিন্ন চ্যানেলে চ্যানেলে বসবে এবং সেটা ঠিক করে দেবে অভিষেকের অফিস থেকে বা আইপ্যাক থেকে, যাই হোক। তো এগুলো পুরোপুরি কিন্তু আর ডিজাইন অফ কি বলা যায় ডেমোক্রেসি ইন দ্য পার্টি এবং অবশ্যই রেজিমেন্টেশন, এই দুটোরই কম্বিনেশনে কিন্তু তারা চালাচ্ছে। তো এই ঘটনা করে অভিষেক যখন জায়গাটা মোটামুটি আবার তৈরি তৈরি করছেন, বা তৈরি করার না মানে জায়গাটা দেখছেন টেকছেন, তার সঙ্গে তার স্বাস্থ্য সংক্রান্ত যে কেন্দ্রগুলো আহ, তৈরি করেছেন, সেটা সাংঘাতিক সাড়া জাগিয়েছে। এরপরে তো বাজেট হলো, বাজেটের মধ্যে আমরা দেখতে পেলাম 500 টাকা করে মায়না বেড়েছে সমস্ত মহিলাদের। সুতরাং যেটা মানে সর্বভারতীয় স্তরের ইউটিউবাররা বলছে যে এটাই কামাল হয়ে গেছে, ওর ভেবে লাভ নেই, যারা গতবারে বিজেপিকে ভোট দিয়েছিল ভাই 1,500 টাকা কে ছাড়বে। তো সুতরাং সেই দিক থেকে কিন্তু অনেকটাই নিশ্চিন্তে। এবং মুসলিম ভোটের জায়গা যেটা, সেটাতে দেখা গেল যে হুমায়ুন কবির খুব লম্ফজম্প করেছেন। আপনাদের কাছে লেটেস্ট খবর বলি, হুমায়ুনের পাশে এখন খুব একটা লোক নেই। সে নিজে জিততে পারবে কিনা ইন্ডিভিজুয়াল কোনো একটা ইয়েতে করে, তার কারণ সেই এলাকার সংখ্যালঘু ভাই বোনেরা অর্থাৎ মুসলিম সমাজ, তারা বুঝে গেছেন যে এখানে বেশি ঝামেলা করতে গেলে এদের ভোট কাটাকাটি হবে এবং তার ফলে কিন্তু সুবিধাটা পাবে বিজেপি। সুতরাং তারা তার পাশ থেকে সরে গেছে। সুতরাং এই একটা জায়গা থেকে কামাল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা সেটা হচ্ছে তার বাজেট। বেকার ছেলেদের, অর্থাৎ যারা প্রথম আজকে ভোট দিতে যাচ্ছেন টাচ্ছেন, 20 বছর বয়স, 21 বছর বয়স, সেখান থেকে 41 বছর বয়স অব্দি যারা চাকরি বাকরি পাননি, তাদের জন্য 1,500 টাকা করে বেকার ভাতা দেওয়া হবে। এই বিগ অ্যামাউন্টটা কিন্তু ফেলে দেওয়ার মতন না। একটা বেকারের কাছে যদি 1,500 টাকা যায়, সে অনেক কিছুই করতে পারে। 2-3 মাসের টাকা জমিয়ে সে ছোটখাটো কোনো ব্যবসা করতে পারে, সাপ্লাইং এর কাজে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি নানান কাজটা করতে পারে। সুতরাং সে যেই মুহূর্তে কর্মব্যস্ত হয়ে পড়বে, মানে কাজে যোগ দেবে, সেই মুহূর্তে কিন্তু তাকে জানাতে হবে এবং তারপরে তাকে আর দেওয়া হবে না টাকা। কিন্তু কামিং 5 ইয়ার্স তাকে কিন্তু এই টাকাটা দেওয়া হবে। ফলে এটাতে করে কিন্তু তরুণ সমাজ, যে ইয়াং জেনারেশন, ইয়াং ব্রিগেড যেটা দৌড়াচ্ছিল, সেটা কিন্তু সচল হয়েছে। এবং সবশেষ কামাল যেটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা সারা ভারতবর্ষের সমস্ত খবরের কাগজ বা খবরগুলো পেছনের পাতায় চলে গিয়েছে বা খবরগুলো পেছনে চলে গেছে, সেটা হচ্ছে গিয়ে তার সুপ্রিম কোর্টে হাজিরা থাকা। গতকালও তার সুপ্রিম কোর্টের হাজির থাকার কথা ছিল, তিনি ব্যক্তিগতভাবে ছিলেন, আমি যতক্ষণ দেখেছি তো আসেননি। ভার্চুয়াল কিছু করে থাকলে আমার জানা নেই। তবে একটি ব্যাপার ঠিক, যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে যে বক্তব্য তিনি নিজে পেশ করলেন আইনজীবী হিসেবে, সেটা মারাত্মক রকম এফেক্ট করেছে সারা বাংলার মানুষকে। এমনকি ঘোরতর মমতা বিরোধী সিপিএম কিংবা বিজেপির লোকেরা বলছে, আরে দিদি তো আমাদের জন্য লড়ছে, আমাদের নাম বাদ গেছে। এবং এই যে 58 লক্ষ লোকের নাম বাদ গেছে বা ইনক্লুশন হচ্ছে, এক্সক্লুশন হচ্ছে, এই যে ব্যাপারটা হচ্ছে, খুব ভালো করে শুনে নিন। এদের মধ্যে কিন্তু সুবিশাল বিজেপির সাপোর্টার রয়েছে, যেমন মতুয়ার সমাজটা রয়েছে। এরা দেখলো যে আরে আমাদের জন্য তো ওই ভদ্রমহিলা, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য দৌড়াদৌড়ি করছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শালু পড়ে কোর্টে ওঠাতে অনেকেরই গা পিত্তি জ্বলে গেছে। তারা উল্টোপাল্টা বলছেন যে এরা হচ্ছে নাটক করছে, হেনা তেনা। আপনাদেরকে পরম শ্রদ্ধার সঙ্গে জানাই,
যে সংবিধান সম্মত এই যে একটা ব্যাপার রয়েছে, সেটা নিয়ে মূলত যে লড়াইটা চলছে এসআইআর এ, সেখানে একদল লোক, মানে তারা বলছে হিন্দু মহাসভা নাকি একটা হিন্দুত্ব পার্টি, যেটা বিজেপি ঘনিষ্ঠ বলেই ধরা হয়, তারা দাবি তুলেছিলেন যে অসাংবিধানিক কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে উঠে। মাননীয় বিচারপতি পরিষ্কার বার্তা দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন বা আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় হন, তাকে আমরা অ্যালাউ করেছি বলতে, এবং এটা সম্পূর্ণ গণতন্ত্র পক্ষে এবং সংবিধানের পক্ষে, সুতরাং তিনি বক্তব্য রাখতেই পারেন চৌপাট। তারপরে তো যেটা হবে, আবার শুনানি হবে বা আবার আলোচনা হবে, সেটা তো পরের কথা। এই যে তুড়ি মেরে আইনটার জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে বেরিয়ে এলেন, সেটাই কিন্তু তার মস্ত বড় একটা জয়ের জায়গা তৈরি করে দিল। ফলে বলতে হচ্ছে যে প্রথম যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা এগিয়ে গেছেন তিনটে কেসে। কেস নাম্বার 1, তিনি যে বাজেটটা করেছেন, মহিলাদের জন্য টাকা বাড়িয়েছেন ইত্যাদি ইত্যাদি, সেটার জন্য তিনি এগিয়ে গেছেন। নাম্বার 2, যে তিনি এই যে বেকার যুবকদের জন্য যেটা করেছেন, সেটাতে করে ইয়াং জেনারেশন যারা এবার প্রথম ভোট দিচ্ছে বা ওই 21 থেকে 23 ইত্যাদি ইত্যাদি, তারা যে টাকাটা পাচ্ছে, তার জন্য একটা মস্ত বড় ভোট তার দিকে যাচ্ছে। এবং 3 নম্বরটা হচ্ছে গিয়ে তার আইন প্রশাসক হিসাবে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি ভারতবর্ষ কেন বিশ্বের ক্ষেত্রেও একটা রেকর্ড করেছেন, সেটাও তার পক্ষে যাচ্ছে। পরে তিনটে জায়গা থেকে তিনি এগিয়ে থেকে, এবার আপনারা বিচার করবেন, আপনারা কমেন্ট করুন। আমার দ্বিতীয় চরিত্র অবশ্যই আসবে বিজেপি। খুব বড় লেন্দি করব না ব্যাপারটা, বাকি তো রয়েছেন প্রবীরদা, তিনি তো বলবেন পার্ট টু পার্ট। দ্বিতীয় জায়গাটা হচ্ছে বিজেপি। আচ্ছা, বিজেপির এই যে দৌড়ঝাঁপ, তাদের নেতাকে মুখকে পরিষ্কার বলুন যে আপনি বিজেপিকে আনবেন, কাকে দেখে আনবেন? মানে তৃণমূলকে চাই না বলে বিজেপিকে আনবেন? ওয়াই নট সিপিএম? সিপিএম কে আনবেন না কেন? আমার প্রশ্ন যে আপনাদের তো ম্যাক্সিমাম, বিজেপির লোকদের বলছি যে আপনাদের তো ম্যাক্সিমামটাই সিপিএম এর, সিপিএম কে কেন ঘুরিয়ে আনবেন না? আরে বাবা, আপনারা সবাই মিলে যদি সিপিএম কে ভোটটা দেন, তাহলেও তো 40-50টা আসন পেতে পারে, মানে যেটা বিজেপি পেয়েছে। সেটা দেবেন না কেন? মানে বিজেপিতে কি স্পেশালিটি আছে? যদি প্রশ্নগুলো করি, বিজেপির কি স্পেশালিটি আছে, কাকে দেখে ভোট দেবে? শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী নো ডাউট আমি বলতে রাজি আছি, যে তার সমালোচক হয়েও বলবো যে যতটা দৌড়ঝাঁপ করেছেন শুভেন্দু অধিকারী, সেটা নিঃসন্দেহে এর আগের বিরোধী নেতাদের থেকে বেটার। কিন্তু শুভেন্দু অধিকারীকে অ্যাকসেপ্টেবল ক্যারেক্টার, তার গায়েও তো নারদা ফারদার কেস ঝুলে রয়েছে। ফলে অনেকেই তো মনে করছেন যে তিনি, মানে এই কেস কামারির হাত থেকে বাঁচার জন্য, ইডি সিবিআই এর হাত থেকে বাঁচার জন্য তিনি ওই দলে গেছেন। দ্বিতীয়ত, শুভেন্দু অধিকারীর নিজের একটা লবি রয়েছে, সেই লবির মধ্যে যারা রয়েছে তারা অধিকাংশই হচ্ছে গিয়ে নব্য বিজেপি, যারা তৃণমূল থেকে, কেউ সিপিএম থেকে এসছে। তাদেরকে খুব একটা কি পছন্দসই? তাদের কথাবার্তা, ধরন ধারণ, ওই ছাগল ঘোষ থেকে শুরু করে বিভিন্নরা এত খারাপ কথাবার্তা বলছেন, কাজের কাজ কিছু করেন। এবং শুভেন্দুর খাতিরের জায়গা যেটা, মানে যারা শুভেন্দুর সঙ্গে উঠে বসে, তারা তাদের নিজেদের যে বিধায়করা ছিলেন, তাদের নিজেদের এলাকায় কিচ্ছু কাজ করেন। যার ফলে এটা মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠেছে যে শুভেন্দু ঠিক আছে, দৌড়ঝাঁপ করছে, ওকে, বিরোধী নেতা, কিন্তু তার চেলা চামুন্ডাদের ভোটটা দেবো কেন রে বাবা? কি আছে? তারা তো কোনো কম্মই করেনি আমাদের এলাকার জন্য। এবং সবচাইতে বড় কথা, শুভেন্দু যেটা বলেছে, ওরা যদি 1,500 দেয়, আমরা 3,000 দেব। আরে আপনি বলবেন কেন শুভেন্দু বাবু? এটা নরেন্দ্র মোদী এসে বলে গেল না কেন? আপনাদের বাজেটে পাস করালেন না কেন? যেটা মানে বিহারের ভোটের আগে, ঠিক ভোটের আগেই সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল যে 10,000 টাকা করে দেওয়া হবে। যদি দেওয়ার ইচ্ছা থাকতো তো বাজেটই দেওয়া যেত। এই তো বাজেট গেল, কিচ্ছু দেওয়া হয়নি বাংলাকে। অর্থাৎ বাংলাকে দেবো না বলেই এটা যদি ডিসাইড করে থাকে, তাই আপনি কত লড়বেন, কিভাবে লড়বেন, কি গিয়ে বলবেন? শুভেন্দু অধিকারী বলুন, শ্রমিক ভট্টাচার্য বলুন, তারা গিয়ে কি বলবে? জনগণকে বলবে তো যে এই কারণে ভোটটা দাও? তারা বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে চালাচ্ছে, তার দল খুব খারাপ, করাপ্টেড, হ্যানারে ত্যানারে। আরে লোকে তো বলবে যে ঠিক আছে, তাহলে তুমি কি? তোমাকে কেন দেব? এই যে বামেরা 34 বছর শাসন করেছে, তো কংগ্রেসের সোমেনপন্থী, কংগ্রেসের প্রিয়পন্থী, সুব্রতপন্থী, এই যে নানান লোকেরা বা মমতা বন্দ্যোপাধ্যায় দলবল, তারা তো গিয়ে বলেছে যে বামদেরকে ভোট দেবেন না। তো বাবাদের তো ভোট দিয়েছে যে তুমি তো বিকল্প না, তোমরা তো 4-5টা গোষ্ঠীতে, এবং তোমরা কি করবে? ফলে তবু একটা লজিক ছিল কংগ্রেসের জমানে, যে কেন্দ্রে অন্তত কংগ্রেস সরকার ছিল এবং সেই সরকারের শিক্ষিত লোকেরা সব রাজ করত। তো বিজেপির বলার কিছু নেই। তাহলে বিজেপিকে আপনি কত নম্বর দিচ্ছেন?
10-এর মধ্যে, সেটা দয়া করে জানাবেন যে কেন বিজেপিকে ভোট দেবো, এবং পার্টিটা পুরো মানে মারোয়াড়ি কমিউনিটির আন্ডারে চলে গেছে, যেমন কলকাতায়, তেমন শিলিগুড়িতে, তেমন রায়গঞ্জে, সর্বত্র আজকে দেখা যাচ্ছে দাপট মারোয়াড়িদের। এবং এরাই আলটিমেটলি সমস্ত জায়গা, সমস্ত ব্যবসাপত্র যদি নিয়ে নেয়, বাঙালিরা কাজকর্ম করে থাকতে পারবে? এটা তো হিন্দি পার্টি, একটা অ্যাবসলিউটলি একটা হিন্দি ভাষী পার্টি। তো এটাও তো মানুষ মাথায় রাখবে, স্পেশালি মুসলমানরা তো দেবেই না ভোট। তাহলে বিজেপি কত পাবে? এরপর রয়েছে কংগ্রেস এবং সিপিএম, ছোট্ট অংশ বাকি রাখছি, একটা বিরতির পর সঙ্গে থাকুন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. আপনি কি নিউজ কন্টেন্ট ক্রিয়েটর? প্রতিদিন সংবাদের ভিডিও করেন, পাবলিক রিয়াকশন নেন? তাহলে এনকে ডিজিটালের চ্যানেল পার্টনার হিসাবে কাজ করে নিজেদের প্রতিষ্ঠিত করুন। 50-এর বেশি নিউজ কন্টেন্ট ক্রিয়েটর ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়ে ভালো রোজগার শুরু করে দিয়েছেন। ফোনে যোগাযোগ করুন আমাদের সাথে 9147744292, প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে। ফিরলাম বিরতির পর, এবং প্রথমেই যেটা বলতে ইচ্ছা করে যে কংগ্রেস দল সর্বভারতীয় দল, তারা স্বাধীনতা সংগ্রামী ইত্যাদি ইত্যাদি, কিন্তু একটা খবরে খুব সচকিত, চমকিত এবং দুঃখিত তিনটেই হলাম। সেটা হচ্ছে যে কুণাল বসু, আবারও বলছি কুণাল ঘোষ নয়, তিনিও সাংবাদিক ছিলেন, একটা সাক্ষাৎকারে দেখছিলাম তিনি বলছেন যে নেতাজির কংগ্রেসের সবচাইতে বড় ঘোরতর বিরোধী ছিলেন যিনি, তার নাম সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু নয়। এবং সর্দার বল্লভভাই প্যাটেল একবার নেতাজির বিরুদ্ধে একটা কেস পর্যন্ত করেছেন বলে দাবি করছেন কুণাল বাবু, এবং সেই কেসটিতে নাকি কিচ্ছু ছিল না, কোনো মেরিট ছিল না। প্যাটেলের কোনো ভাই নাকি সুভাষচন্দ্রকে বা নেতাজিকে একটা সহযোগিতা করেছিলেন, আর্থিক সহযোগিতা, এবং সেটার জন্য একটা কেস করেছে। অর্থাৎ একদিন বাদে জানতে পারছি যে নেতাজি যে উধাও হয়ে গেলেন, তার জন্য নেহেরু এবং গান্ধীকে যে দোষ দেওয়া হয় সেটা সম্পূর্ণ সত্যি না। এবং এই কারণে প্যাটেলকে এত পছন্দ কি বিজেপির, এটা আপনারা বিচার করবেন। চলে আসে কংগ্রেসের খাতায়। দেখুন, কংগ্রেস গত লোকসভায় একটি আসন পেয়েছে, একটি আসন মানে হচ্ছে অন্তত 7টি বিধানসভা, এবং এই মালদা অঞ্চলটি তৃণমূলের পক্ষে কতটা দুর্বল, কতটা সবল, সেটা কিন্তু 2021-এ দেখা গিয়েছিল যে হ্যাঁ, একটা আসন বেরিয়ে গেছে ঠিকই, কিন্তু বিধানসভায় তারা কিন্তু কংগ্রেসকে ভোট দেয়নি, তারা তৃণমূলকে ভোট দিচ্ছে। এবার কি করবে সেটার প্রশ্নটা আগামী দিনে বোঝা যাবে। তবে বাস্তব সত্যটা হলো যে কংগ্রেসের যে ভোট কমেছে তার জন্য দায়ী সম্পূর্ণভাবে সিপিএম এর সঙ্গে হাত মেলানো। কারণ যারা আজকেও কংগ্রেস করছেন, সেটা 3% হোক, 4% হোক বা 5% হোক, তারা কংগ্রেস দলটাকে ভালোবেসে করছে, তারা ইন্দিরা গান্ধীকে ভালোবেসে করছে, তারা ঐতিহ্য প্রাচীন এই দলটিকে ভালোবেসে করছে। তো তারা দেখেছে 34 বছরে পেরিয়ে ছালবাকল তুলে দিয়েছে, একটার পর একটা মার্ডার ইত্যাদি ইত্যাদি, সেই সিপিএম এর সঙ্গে অ্যালায়েন্স করবে কেন? ফলে তাদের একটা অংশ অলরেডি তৃণমূলের দিকে ঝুঁকে গেছে এবং একটা অংশ তৃণমূলকে ভোটও দিয়েছে। তো সেইটা অবশেষে বোধগম্য হয়েছে, এবং বোধগম্য হওয়াতে দিল্লি কালচারে মানে মানে সেন্ট্রাল কালচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে অত্যন্ত অনুরাগী বেশ কয়েকজন নেতা রয়েছেন, তারা টপ লিডার। রাহুল গান্ধীকে আমি বাদ দিচ্ছি, সোনিয়া গান্ধীর একটা সেন্টিমেন্ট আছে, বাদ দিলাম, তিনি অসুস্থ। কিন্তু তারপরে স্টেজটা যেটা রয়েছে, বেণুগোপাল, যিনি সাংঘাতিক বক্তা এবং কেরালের মুখ, আগামী দিনে মুখ্যমন্ত্রীর মুখ, তিনি মুখ্যমন্ত্রী হবেন, মমতার বিরাট ফ্যান, এবং তিনি একসময় অধীরের বিরুদ্ধে পর্যন্ত মুখ খুলেছেন যে বাজে কথা বলছে লোকটা মমতার বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি। গেল এক। কর্ণাটকে আসুন, শিবকুমার অ্যাবসলিউটলি মমতার ফ্যান, এবং মমতা দিকের সঙ্গে তার কথা হয়, দেখা সাক্ষাৎ হয় নিয়মিত ইত্যাদি ইত্যাদি। চলে আসুন ইয়েতে, আপনার অন্ধ্র বা তেলেঙ্গানাতে, সেখানেও দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অনেকেই মমতার ফ্যান। এই যে মমতার ফ্যান ফলোয়িং যারা রয়েছে,
যে বিরাট সংখ্যার কংগ্রেসের মধ্যে এখনো উপস্থিত, এবং তারা মনে করেন যে এই লড়াইটা ঠিক আছে আমাদের নেতা রাহুল গান্ধী, বাট মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এক্সেপশনালি গুড। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে, কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হবে বা না হবে, তবে এটাও বাস্তব যে যা হওয়ার তা বুঝে নেবে। তো একটা সিট বা একাধিক সিট হয়তো কংগ্রেস পেলেও পেতে পারে, কিন্তু তারা কোনোভাবেই হুমায়ুন কবিরের সঙ্গে হাত মেলাবে না, তারা নওশাদ সিদ্দিকে কোনোদিনই টলারেট করে না, তাদেরও মুসলিম লিডার যথেষ্ট রয়েছে, তারা একা লড়বে আপাতত, ঠিক কাল কি হবে জানি না। ফলে তাদের কিন্তু এবার শূন্যতা থেকে উঠে আসার একটা সম্ভাবনা আছে বলেই আমার ধারণা। সবশেষ হচ্ছে সিপিএম। এই সিপিএম দলটির যদি 12টা কেউ বাজিয়ে থাকে তাহলে দুজনকে আমি দায়ী করব। সিপিএম দল মানে একটা কমিউনিস্ট পার্টির দল, আমি তাদেরকে খারাপ বলবার অধিকার রাখি না, এবং সিপিএম দল বলুন বা কমিউনিস্ট পার্টি বলুন, তাদের তো একটা ঐতিহ্য আছে, তাদের একটা লড়াই রয়েছে, তাদের একটা সংগ্রাম রয়েছে। সেই দলে বর্তমানে যারা রয়েছেন দুটি মুখ, একজন এখনো পর্যন্ত সাংসদ রয়েছেন উকিল ভট্টাচার্য, তিনি একেবারে ব্রিজ বিটুইন বিজেপি অ্যান্ড সিপিএম। তিনি কি বিজেপির লোক না সিপিএম এর লোক? তিনি বিচারপতি গাঙ্গুলিকে তো তিনি এন্ট্রি দিয়ে দিয়েছেন বিজেপিতে বলেই খবর। আসলে ক্ষমতার মধ্যে থাকতে থাকতে, সাংসদ থাকতে থাকতে বা ক্রিমের জায়গায় থাকতে থাকতে এতে সুবিধা হয়, এ তো কাস্টমার ফাস্টমারও পাওয়া যায়। ফলে তিনি যে কমিউনিস্ট নন সেটা আমার বলে দেওয়ার কোনো দরকার নেই। তার কমিউনিস্ট পার্টির উপর বিন্দুমাত্র তার কোনো আস্থা আছে বলে আমার মনে হয়নি, ফলে তিনি ডোবাচ্ছেন একদিকে বা ডুবিয়েছেন। এরপরে যে বিরাট লট রয়েছে, এই যে ইয়াং ছেলে মেয়েরা যারা রয়েছে শতরূপ থেকে শুরু করে, এরা প্রত্যেকে এখন টেলিভিশনের মুখ হয়ে রয়েছে। এরা যে মাঠে ময়দানে বেরিয়ে এরা একটা ঘুরে আসলো, কোনো খবরও পর্যন্ত হয়নি যে কি হয়েছে বা না হয়েছে। তারা যে এলাকায় এলাকায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বুথে এখনো পর্যন্ত তাদের ক্যাডারদের বসাতে পারছে, তো তাদের কাছে গিয়ে ছড়িয়ে গিয়ে বলুক যে হ্যাঁ ভাই, আমরা যদি ত্রুটি করে থাকি তো সেটা মাফ করো, আমরা আবার ক্ষমতায় আসতে চাই। সেটাই বা বলবার জন্য কেউ দৌড়াচ্ছে কোথায়? এবং সুজন চক্রবর্তী তো ওই বললাম টেলিভিশনে মাঝে মাঝে দুপুরবেলা, সকালবেলা, রাত্রিবেলা তার বক্তব্য শোনা যায়। যদিও সুজনদা যথেষ্ট স্ট্রং এলিজিবল ক্যারেক্টার, তিনি লোকসভা বা বিধানসভায় যখনই এসেছেন যথেষ্ট ভালো বক্তব্য রেখেছেন এবং দলের হয়ে বক্তব্য রেখেছেন, সেটা নিঃসন্দেহে। কিন্তু ডোবাচ্ছেন সেলিম এমন কিছু কার্যকলাপ করছেন বা করেছেন যেগুলো কিন্তু সাম্প্রদায়িকতার আক্ষরিক অর্থে খোঁচা মারতে হয়। 2021-এ তিনি নিয়ে আসলেন নওশাদ সিদ্দিকীকে। নওশাদ সিদ্দিকী যে দল করেছে আইএসএফ, সেটা ইন্ডিয়ান কি সেকুলার ফ্রন্টটা কি নাম দিয়ে, হাউএভার এটা আদৌ সেকুলার ফ্রন্ট? তিনি যেখান থেকে আসছেন সেটা তো মুসলিম ধর্মাবলম্বী জায়গা থেকে, এবং তার কাকাও তাকে সমর্থন করছেন, কারণ তাদের একটা ট্র্যাডিশনাল মেটেরিয়াল রয়েছে। তারা দেখছেন যে এই ছেলেটি যদি দাঁড়ায় তাহলে মুসলিম ভোট কাটাকাটি হলে মাঝখান থেকে বিজেপি ফট করে বেরিয়ে যাবে। হয়েছে এরকম ধরনের অনেকগুলো জায়গায় ঘষাঘষি খেয়ে 12টা বেজেছে। ফলে এই জায়গাটা যে নওশাদ সিদ্দিকীকে যে তুলে ধরলেন সেলিমের ইচ্ছাতে হয়েছে, সেই নওশাদ সিদ্দিকী জিতলেন এবং সেলিমরা সবাই হেরে। কি লাভটা হলো? তাতে করে সেলিম দীর্ঘদিন ক্ষমতার বাইরে বা এমএলএ এমপির বাইরে থাকাতে তিনি খুব ব্যথা পেয়েছেন, এবং ব্যথা পাওয়ার ফলে তিনি এখন আবার তিনি যোগাযোগের চেষ্টা করছেন। এবং সম্প্রতি নওশাদের একটি ইন্টারভিউতে শুনছি যে সেলিম তাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না, নওশাদ বরং মাচ মোর ইন্টারেস্টেড টু টক উইথ কংগ্রেস। নওশাদের বক্তব্য আপনারা দেখে নিতে পারেন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে হুমায়ুন কবিরের সঙ্গে তিনি কলকাতার একটি প্রসিদ্ধ 5 স্টার হোটেলে তিনি মিটিং করলেন। ভাবা যায়? টাকাটা কে দিল? হুমায়ুন দিল। হুমায়ুন কোথা থেকে পেল? হুমায়ুন তো বলছে যে টাকা দেবে আমি তার সঙ্গে আছি, পরিষ্কার বলেছে। এই হুমায়ুন বলছি, নওশাদ বলছি, যে টাকা দেবে তার সঙ্গে আছে। তাকে বলা হচ্ছে বিজেপি টাকা দিলে, বলে হ্যাঁ বিজেপি যদি আমাকে টাকা দেয় তার 90% আমি যে টাকাটা এনে দেবে তাকে দেবো, 10% আমার পার্টির জন্য রাখবো, তা না তো পার্টি চালাবো কি করে? সেরকম হুমায়ুন কবিরের কাছে প্রশ্ন থাকছে যে কে টাকাটা দিচ্ছে এত ওড়াবার জন্য। তিনি দাবি করছেন দুবাই থেকে আসছে, এখান থেকে আসছে, এগুলো বেকার কথা। আসলে মুসলিম ভোটটাকে ডিভাইড করার জন্যই কাণ্ড কারখানাগুলো করা হচ্ছে। ফলে খুব দ্রুত হুমায়ুন কবিরের প্রতি যে আস্থাটা ছিল, এবং ওই নিউ টাউনের সে বিখ্যাত 5 তারা হোটেল যেখানে অমিত শাহ ওঠেন বলেই শুনেছি, সেখানে একটি সুইট ভাড়া করে বিশাল খরচ করে মিটিং হলো। একবার না 3বার মিটিং হয়েছে বলে শুনেছি। তো সেই মিটিং এর ফলস্বরূপ কি দাঁড়ালো? পার্টি খেপে গেল যে তুমি এগুলো কি করছো, এটা কি? এই লোকটা তো সাম্প্রদায়িক লোক একটা, এটা তো 5টা পার্টি করেছে, তুমি এর সঙ্গে মিটিং করছো।
তিনি থেমে গেলেন ওদিকে। এখন কার সঙ্গে ফোনাফোনি করছে জানেন? মিমের আসাদুদ্দিন ওয়েসির সঙ্গে। আপনারা ভাবতে পারেন এই আসাদুদ্দিন ওয়েসি বিখ্যাত বিজেপির বি টিম হিসাবে। সুতরাং মোহাম্মদ সেলিম যেটা করছে সেটা সাম্প্রদায়িকতার লক্ষণ। ফলে এই কারবার করতে গিয়ে তিনি হয়তো বিজেপির সুবিধা করে দেবেন তার কাণ্ড কারখানায়, কিন্তু এখনো পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে তাতে একটি সিটও কিন্তু বামেরা জিতছে না। এই অবধি আজকের মতন, আবার দেখা হবে। শেষ করছি, ভালো থাকবেন।